অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনুশীলনী ৬.২-এর লেখের সাহায্যে কীভাবে সমাধান নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই আমি তোমাদের ২০ নম্বরের ৬ নম্বর অঙ্কটা বোর্ডে উঠিয়েছি। দেখো, 4x + 3y = 11, 3x - 4y = 2, দুটো সমীকরণ। তোমরা সমীকরণ দুটি সম্পর্কে এ ধরনের সমীকরণের সাহায্যে কীভাবে অঙ্ক করা যায় তা ইতিমধ্যে জেনেছো। যেমন প্রতিস্থাপন প্রক্রিয়ার সমাধান করতে পারবা, তারপরে অপনয়ন প্রক্রিয়ার সমাধান করা যাবে। কিন্তু এখন যেটা দেখবা তা হলো আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারি এবং সেটা কী প্রক্রিয়া করা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে প্রথমে আমি এটা তোমাদের কাজ করাবো। যেমন এখানে আমরা এই লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয় করতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে, সে বেসিক বিষয়। তা হলো, দেখো আমাদের এখানে দুইটা বিষয় অক্ষ আছে। যেমন তোমরা এটা ক্লাস 6 অথবা 7-ও শিখে আসছো। তারপর আমি এটা ধারণা দিই। যেমন তোমাদের এখানে এটা হলো এক্স ও এক্স প্রাইম, এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এটা মনে রাখবা, যেমন এক্স ও এক্স প্রাইমকে আমরা বলি হলো এক্স অক্ষ, ইংলিশে বলে এক্সিস, বাংলায় বলে অক্ষ। আবার ওয়াই ও ওয়াই প্রাইম তাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন তোমরা মনে রাখবা, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি মূল বিন্দু। এই মূল বিন্দুকে এখানে প্রকাশ করা হয়েছে শূন্য বিন্দু দিয়ে। তাহলে আমরা এখানে ও বিন্দু দিয়ে, এটার স্থানাঙ্ক হলো 0, 0। অর্থাৎ এখানে আমাদের এক্স এর মান 0, ওয়াই এর মান 0। একটা বিষয় মনে রাখবা, আমরা যখন এইখান থেকে ডান দিকে যাব তখন, অর্থাৎ এই ওয়াই অক্ষ থেকে আমরা ডান দিকে যাব তখন হবে এক্স পজিটিভ, অর্থাৎ এক্স অক্ষ ধনাত্মক। তা তোমাদের আমরা এখানে দেখো, এই যে এখানে এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ওয়াই প্রাইম এই দুইটা অক্ষ যে ছেদ করছে, এখানে আমাদের 4টা ভাগ হয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এখন এই চতুর্ভাগে কোন কোন দিকে এক্স এর মান পজিটিভ, কোন দিকে ওয়াই এর মান পজিটিভ, কোথায় এক্স নেগেটিভ, কোথায় ওয়াই নেগেটিভ, তার সম্পর্কে তোমার ধারণা দিব। তারপরে আমরা অঙ্ক শুরু করবো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যেমন দেখো, আমরা জানি কি, যেমন এই যে অক্ষটা, এটা হলো ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষের ডান দিকে আমাদের এক্স ধনাত্মক, অর্থাৎ এখানেও এক্স ধনাত্মক, আমাদের এখানেও এক্স ধনাত্মক। এখন এই লেখচিত্রের ইতিহাস সম্পর্কে যদি ধারণা দেওয়া হয়, তোমরা এর আগে জানবা যে এটা এই লেখচিত্রকে ইংলিশে বলা হয় তোমার, এখানে এই লেখচিত্র সম্পর্কে তোমরা ধারণা ক্লাস 6 অথবা 7-এ পেয়ে আসছো। আর সেখানে তোমাদের একটা সম্পর্কে একটা বিষয় বলি। লেখচিত্রের ধারণাটা সর্বপ্রথম যে দিয়েছে তার নাম হলো রেনে দেকার্ত। তিনি সর্বপ্রথম স্থানাঙ্কের সাহায্যে তোমার বিন্দু কীভাবে বসানো যায় তা নির্ণয় করেন। এই কারণে তার নামানুসারে আমাদের এই যদি এখানে লেখা আছে লেখের সাহায্যে সমাধান, কিন্তু এটাকে গণিতের ভাষায় বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ রেনে দেকার্ত, কার্ত থেকে আসছে কার্তেশীয় স্থানাঙ্ক। সর্বপ্রথম তিনি এই পদ্ধতিটি পরিচালন করেন এবং তার নামানুসারে গণিতের এই পদ্ধতিকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এখন দেখো একটা বিষয়, স্থানাঙ্ক বিষয়টা হলো, যেমন আমাদের এখানে এক্স পজিটিভ হবে, ওয়াই নেগেটিভ, অর্থাৎ এক্স হবে প্রথমে, ওয়াই দ্বিতীয়, অর্থাৎ এক্স প্রথম, ওয়াই দ্বিতীয় ভাগে থাকবে। এখন যদি আমাদের এখানে এক্স পজিটিভ হয়, তাহলে আমাদের প্রথম ভাগ হবে এক্স পজিটিভ, এখানে ওয়াই পজিটিভ, এক্স পজিটিভ। আর আমাদের এদিক বাম দিকে যদি আমরা নিই, তাহলে এখানে এক্স নেগেটিভ, এখানেও এক্স নেগেটিভ, কমা দিলাম। এবার আমরা নেব ওয়াই নিয়ে। দেখো, ওয়াই হবে এই এক্স অক্ষের উপরের দিকে ওয়াই পজিটিভ, এক্স অক্ষের নিচের দিকে ওয়াই নেগেটিভ। তাহলে আমাদের এই যে অক্ষটা, এই অক্ষটার এখানে ওয়াই পজিটিভ, এখানে ওয়াই পজিটিভ, কিন্তু যদি আমরা নিচের দিকে নিই তাহলে আমাদের এখানে ওয়াই নেগেটিভ, এখানে ওয়াই নেগেটিভ। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য রাখলাম, দেখো আমাদের প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুটোই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। অনেক সময় তোমাদের পরীক্ষা আসতে পারে, বিশেষ করে অবজেক্টিভে, যেমন এরকম থাকতে পারে 3, 4 এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে। তুমি চট করেই বলতে পারবা, যদি দেখো যে আমাদের দুটোই ধনাত্মক হয় তাহলে বুঝতে পারবা এটা হলো কোন চতুর্ভাগে পড়বে, প্রথম চতুর্ভাগে। আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। এবার দেখো, তুমি এখানে
আমাদের এক্সটা নেগেটিভ ওয়াই পজিটিভ। তুমি দেখবা এখানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে বুঝতে পারবা যে যদি এক্স নেগেটিভ হয় ওয়াই পজিটিভ হয় সেটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। তাছাড়া আমরা এটা স্থানাঙ্কের সাহায্যে দেখাতে পারবো, তবে একটু পরে দেখাচ্ছি, আমি তোমাদের আগে পরিচয় করে নিচ্ছি। এবার যখন দেখবা তুমি এই এখানে 3 4 দুটোই নেগেটিভ, যখন দেখবা দুটোই নেগেটিভ আসবে তখন বুঝতে পারবে এটা কোন চতুর্ভাগে পড়বে, তৃতীয়। আর যখন দেখবা তুমি আমাদের এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা পড়বে চতুর্থ চতুর্ভাগে। এভাবে তোমার এরকম স্থানাঙ্ক দিয়ে পরীক্ষায় তোমাদের আসতে পারে অবজেক্টিভে যে এই বিন্দুটি, যেমন এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটি কোন চতুর্ভাগে পড়বে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবা তোমরা। আরো পরে এই অঙ্ক সম্পর্কে যখন আরো ধারণা নিবা তাহলে তোমার কাছে অনেক ইজি লাগবে। তাহলে আমরা কি বুঝলাম এখানে, এক্স ও এক্স প্রাইম এটাকে বলা হবে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলা হয় ওয়াই অক্ষ, অক্ষকে ইংলিশে বলে এক্সিস। আর এই এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দু ছেদ করে তাকে বলে মূল বিন্দু, যেমন এটাকে আমরা বলবো মূল বিন্দু। মূল বিন্দু লেখা আছে, মূল বিন্দুতে আমরা জানি এক্স জিরো ওয়াই এর মানটাও জিরো, আর মূল বিন্দুকে ইংরেজিতে বলে তোমার অরিজিন বলে। মূল বিন্দুর ইংলিশ হলো অরিজিন। এভাবে আমরা সব কিছুরই মান, যেমন এক্সিস অক্ষকে ইংলিশে বলে এক্সিস, চতুর্ভাগ ইংরেজিতে বলে কোয়ার্ডিনেট, জেনে রাখবা তাহলে সুবিধা হবে তোমাদের। আর আমরা যে সমাধান করার পরে এক্স এর মান ও ওয়াই এর মান বের করব, যেমন সেই ভুজ বলে, আরটা হলো কোটি। তো এক্স এর মানকে আমরা বলি ভুজ, ওয়াই এর মানকে বলি আমরা কোটি বলি। যে ভুজ ইংলিশে বলে অ্যাবসিসা, কোটি ইংলিশে বলে অর্ডিনেট। তো এই জানা ইংলিশগুলো জেনে থাকলে তোমার পরবর্তী সুবিধা অনেক সময় অবজেক্টিভের ক্ষেত্রে আসতে পারে যে মূল বিন্দুকে ইংরেজিতে কি বলা হয়, যেমন তোমার জানা থাকলে তুমি বলতে পারবা অরিজিন। তারপর আসতে পারে স্থানাঙ্ক জ্যামিতির জনককে, রিনে দেকার্ত। এই বিষয়গুলো মনে রাখবা। বা কার নাম অনুসারে লেখচিত্রের ইতিহাসে কোন গণিতবিদের নাম সবচেয়ে বেশি, তোমার কোন গণিতবিদের নাম অনুসারে লেখচিত্র স্থানাঙ্ক জ্যামিতিগুলো প্রচলিত হয়েছে, তোমরা বলবা যে রিনে দেকার্ত, তিনি ফরাসি গণিতবিদ, তিনি একজন। তাহলে এখন তো আশা করি তোমরা এই চিত্র সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমি তোমাদের এই অঙ্কটা সম্পর্কে কিভাবে করা যায় আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি কিভাবে আমরা 20-এর 6 নম্বর অঙ্কটা করতে পারবো। আশা করি তোমাদের যে বেসিক বিষয়গুলো দেখানো হয়েছে তোমরা বুঝতে পারছো। এখন প্রথমে আমরা লিখবো 1 নং হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই আমরা সবসময় ওয়াই এর মানটা বের করব। তাহলে এখানে দাঁড়াবে কি দেখো, 3y ইকুয়াল 11 মাইনাস 4x, 4x পজিটিভ, সাইড চেঞ্জ করার কারণে নেগেটিভ হয়ে গেল। সুতরাং y ইকুয়াল 11 মাইনাস 4x ডিভাইড বাই 3। আমরা লিখব এখানে এই সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে ছক তৈরি করব, আমরা 3টা করে মান নেব, তাহলেই চলবে। প্রথমে একটা কথা বলে রাখি, দেখো তোমরা কিন্তু এই সমীকরণটা সমাধান করতে পারবে যে কোনো প্রক্রিয়ায়, প্রতিস্থাপন অপনয়ন। তুমি যদি এখানে প্রথমেই রাপ করে নাও, অর্থাৎ যে কোনো একটা জায়গাতে রাপ করো, যেমন এই সমীকরণটা যে কোনো একটা প্রক্রিয়ায় প্রতিস্থাপন অথবা অপনয়ন সমাধান করার পরে আমরা যে এক্স বা ওয়াই এর মানটা পাবো সেটা যদি আমরা এই ছকে বসাই নিই তাহলে আমাদের গ্রাফ করতে অনেক সুবিধা হবে, এবং আমাদের কখনো সমাধান অর্থাৎ ছেদবিন্দুটার স্থানাঙ্ক কি হবে তা কখনো আর বের করতে কখনো আমাদের অসুবিধা হবে না। অর্থাৎ তুমি যদি এখানে এই সমীকরণ দুটো সমাধান করে নাও, সমাধান করে এক্স এবং ওয়াই এর যে মানটা পাওয়া যাবে তা যদি আমি এখানে ছকে বসাই নিই, তাহলে আমরা গ্রাফে যখন বসাবো তখন দেখা যাবে সরলরেখা দুইটি যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা আমরা খুব দ্রুতই পেয়ে যাব, আমাদের আর কখনো অসুবিধা হবে না তা বের করতে। তাহলে আমি এটা যে কোনো একটা প্রক্রিয়া তোমাদেরকে সমাধানে করে দেখাচ্ছি। দেখো এখানে 3 এখানে 4, আমরা এটাকে 4 দ্বারা গুণ করব, তাহলে কি হচ্ছে 16x 3 4 12y 4 11 44, আবার 3 দ্বারা করলে 9x মাইনাস 12y 3 দুগুণে 6, এটা যোগ করলে হবে 25x, এটা হবে 50। তাহলে আমরা কি প্রক্রিয়া দেখতে পাচ্ছি দেখো, তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম x এর মানটা 2। এই মানটা যদি আমি এবার আবার 1 নং বা 2 নং এ বসাই নিই তাহলে আমি সেখান থেকে y এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমি এটা এই 1 নং এ বসাই দিচ্ছি, তাহলে এখানে 4 × 2 শর্টকাট ইকুয়াল টু 11, 3y ইকুয়াল টু 11, 4 2 8 দিকে আসলে মাইনাস, তো
তো y ইকুয়াল টু 11 থেকে বিয়োগ করলে 3, এখানে 3 আসলো, অর্থাৎ y এর মানটা পেলাম 1। তাহলে x এর মানটা 2 পেলাম, y এর মানটা 1। তো আমি সবসময় এই মানগুলো আগে বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমি 2 বসাই, 4 দুগুণে 8, 11 থেকে 8 বিয়োগ করলে থাকবে 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1। এরপরে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো মান বসালেই হবে, অর্থাৎ এখানে তোমার প্রয়োজন মতো তুমি যে কোনো মান বসাতে পারবে। তাহলে আমি যদি 5 বসাই, 5 বসালে কি হয় দেখো, 4 5 20, এবং দেখো 11 মাইনাস 4 ইন্টু 5 ডিভাইড বাই 3। তাহলে এখন 11 4 5 20, এখানে নিচে 3, তাহলে 11 থেকে 20 বিয়োগ করলে 9, মাইনাস 9, 3 ভাগ করলে মাইনাস 3, অর্থাৎ আমি এটা পেয়ে গেলাম মাইনাস 3। এভাবে তুমি তোমার প্রয়োজন মতো যে কোনো মান বসাতে পারবা। এখন তুমি মাইনাস 1 বসাও, 11 মাইনাস 4 ইন্টু মাইনাস 1, তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে 4, এখানে 11 আর 4 কত, 15, 15 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 5। তাহলে আমি এখানে পেয়ে গেলাম এটা। এভাবে আমি এখন আমাদের 2 নং সমীকরণ থেকে লিখব যে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে কি পাই সেটা দেখো। তো এখন লিখব আমরা 2 নং সমীকরণ হতে পাই, তো আমরা একই রকম এখান থেকে একটা বিষয় দেখো, 3x, এই 2 আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, আর এই মাইনাস 4y বা মাইনাস আছে চলে যাবে পাশে, তাহলে বা 4y ইকুয়াল 3x মাইনাস 2, সুতরাং y ইকুয়াল 3x মাইনাস 2 ডিভাইড বাই 4। এখানে আমরা লিখব এই সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানেও দেখো একই রকম, আগের মতোই। আমরা প্রথমে সমাধান করে যে মানটা পেয়েছিলাম, x এর মানটা 2, y এর মান 1, তাহলে আমি এখানে যদি x এর মান 2 বসাই, দেখো 3 আর 2 গুণ করলে 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1। তাহলে আমি এখানে 2 x এর পরিবর্তে 2 বসালাম, y এর মানটা পেলাম 1। এইভাবে দেখো আমি এখন যে কোনো মান বসাতে পারবো। এবার আমি যদি এখানে -2 বসাই, তাহলে দেখো 3 আর -2 গুণ করলে -6, -6 আর -2 -8, 4 দ্বারা ভাগ করলে -2, অর্থাৎ আমি এখানে বসালাম -2। তুমি ইচ্ছে হলে রাফ করে দেখতে পারবা, যেমন 3 ইন্টু -2, এখানে -2 ডিভাইড বাই 4। তুমি একটা বিষয় খেয়াল করো, 3 আর -2 গুণ করলে -6, এখানে আছে -2 আর এখানে 4, -6 -2 -8, নিচে 4 ভাগ করলে -2 হবে। এভাবে তুমি এরপরে দেখো তুমি এখানে 6 বসাতে পারো। 6 যদি বসাও কি হয়, 3 4 18, 18 থেকে 2 বিয়োগ করলে 16, 16 কে 4 দ্বারা ভাগ করলে 4। অর্থাৎ তুমি যখনই মানগুলো বসাবা তখন এটা লক্ষ্য রাখবা যে সেটা যেন অবশ্যই তোমার পূর্ণ সংখ্যায় আসে। যদি তোমার ভগ্নাংশ আসে তাহলে বা দশমিকে আসে, সেটা বসাতে গ্রাফ পেপার অনেক অসুবিধা হবে। এই কারণে সর্বদা আমরা লক্ষ্য রাখবো একটা বিষয়, যে আমরা যখন গ্রাফে মানগুলো বসাবো যেন সেটা পূর্ণ সংখ্যায় আসে। আমরা 6টা কিন্তু সুন্দর করে লিখে নিই। এখন এইগুলো আমাদের একটা পার্ট, এখন আমরা এইগুলো স্থানাঙ্কে বসাবো। এখন আমাদের গ্রাফ পেপারে বসাতে হলে কিছু লেখা লিখতে হবে, সেই লেখাটাকে আমি তোমাদের এখানে প্রথমে লিখে দিচ্ছি। অর্থাৎ দেখো আমরা কি লিখতে পারি এখানে, প্রথমে তোমরা লিখবা, মনে করি গ্রাফ কাগজের x ও x প্রাইম হলো, আমি পুরোটাই মুছে ফেলছি থেকে, শুধু আমরা গ্রাফ দুটো রাখবো এখানে, মানে সব দুটো। x ও x প্রাইম হলো x অক্ষ এবং y ও y প্রাইম হলো y অক্ষ। তারপরে লিখবা গ্রাফ কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো, এগুলো একটা বিন্দু বলা হয় এগুলাকে, প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজে
স্থাপন করি। এই যে কথাটা লেখা হলো, এটা তোমার প্রতিটা গ্রাফের অঙ্কে অর্থাৎ লেখচিত্রের অঙ্কে এটা লাগবে। এটা এমনকি ক্লাস 9-10-এও আছে। তাই আমি আবারও বলতেছি, মনে করি গ্রাফ কাগজের এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ এবং ওয়াই প্রাইম হলো ওয়াই অক্ষ। গ্রাফ কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক এক ধরে প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজ স্থাপন করি। এখন আমরা এই ছক দুটো আমরা একটা গ্রাফে স্থাপন করব। আমি এটার জন্য একটা বিষয়ে কাজ করব। আমরা ছক দুটোকে পাশে নিয়ে এসে আমি এটা গ্রাফের দিকে তৈরি করব, তারপরে তোমাদের দেখাচ্ছি এটা। এখন আমরা বিন্দুগুলো বসাবো। দেখো, তাহলে প্রথমে আমরা গ্রাফটা নিলাম। যেমন আমাদের এখানে একটা ছক তৈরি করা হয়েছে, তাহলে ছক কাগজটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে এটা হলো এক্স, এটা হলো তোমাদের ও, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই ও, এটা হলো ওয়াই প্রাইম। তোমরা এভাবে গ্রাফটা কি করে নিবা। এবার দেখো, আমরা যে বলছিলাম ক্ষুদ্রতম বর্গ, এই যে এটাকে বলা হয়েছে ক্ষুদ্রতম বর্গ। এই ক্ষুদ্রতম বর্গকে আমরা একক ধরে এক এক ধরে নেওয়া হয়েছে। তাহলে এখন প্রথমে 2 1, 2 এর মান প্লাস, তাহলে আমরা এখানে 2 ঘটানো যাবে 1 2, তারপরে y এর মান 1, তাহলে যেহেতু পজিটিভ আমরা এখানে স্থান বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যাব হলো 5 - 3, তাহলে 5 কে প্লাস, তাহলে আমরা এই মূল বিন্দু থেকে যাব কোন দিকে, ডান দিকে। কয় ঘর যাব, 5 ঘর। তো 1 2 3 4 5। এবার y এর মান -3, যেহেতু এখানে মাইনাস, তার নিচের দিকে যাব। কয় ঘর যাব, 3 ঘর। কারণ 1 2 3 4 5, 1 2 3। এই তারপর আবার -1 5, x এর মান -1, তাহলে আমরা যেহেতু -1 আমরা বাম দিকে যাব। কয় ঘর, 1 ঘর। আর y এর মান পজিটিভ +5, কত, 5, 1 2 3 4 5। এই যে এখন আমরা এটাকে স্কেলের সাহায্যে অর্থাৎ মাপকাঠির সাহায্যে যোগ করব। তাহলে আমরা যোগ করলে দেখো কি পাই, দেখো তোমরা। তাহলে আমরা দেখো, আমরা মাপকাঠির সাহায্যে এটা যোগ করে নিলাম। তাহলে এখন যোগ করার পরে আমি এটার স্থানে আমরা বসাই দিলাম। এটা হলো -1 5, -1 5। আর আমাদের এটা ছিল তোমার 5 - 3, 5 - 3। আর এটা হলো 2 1, এটা আমরা একটু পরে লিখতেছি কারণ আমাদের পরের স্থানে আমরা বসিয়ে নিই। তাহলে দেখো, আমাদের দ্বিতীয় যে সমীকরণ থেকে আমরা যে সরলরেখাটা পেয়েছি, মানে স্থানাঙ্ক 2 1, তাহলে এই যে একই রকম, যে 1 2 এর 1 এখানে আমাদের অর্থাৎ মিলে গেল এটা। এবার আমরা পেলাম -2 যেহেতু -2, x এর মান বাম দিকে যাবে। কয় ঘর, 2 ঘর, 1 2। y এর মানটাও -2, তাহলে যেহেতু নিচে মাইনাস, যেহেতু নিচে আসবে কয় ঘর, 2 ঘর, 1 2। এই যে এখানে আমাদের এবার আমাদের 6 4, তাহলে দেখো 6 যেহেতু পজিটিভ, আমাদের মূল বিন্দু থেকে ডান দিকে যাবে। কয় ঘর, 6 ঘর। 1 2 3 4 5 6। আর আমাদের y এর মান 4 পজিটিভ, অর্থাৎ উপরে যাবে। কয় ঘর, 4 ঘর। আমাদের প্রথম বলে আবারও দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4। এই এখন আমাদের এই যে স্থানাঙ্কগুলো আমরা এটা যোগ করে দেবো। কিসের সাহায্যে আমরা যোগ করব, স্কেলের সাহায্যে। তাহলে দেখো তোমরা, তাহলে দেখো সবাই তোমরা, আমি আবার তোমাদের বোঝাচ্ছি। তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা পেলাম তার সাথে যে স্থানাঙ্কটা -1 2 1, এই যে এখানে 2 1, তারপরে ছিল 5 - 3, এই 5 - 3 হলো -1 5 -1 5। আমরা স্কেলের সাথে যোগ করলাম। তা আমাদের যোগ করার পর আমরা তীর চিহ্ন দিয়ে রাখবো, কারণ এটা চলমান, এটা নির্দিষ্ট না। এবারে আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা যেটা পেলাম তাও 2 1, এই যে আমাদের 1 2 1, তারপরে -2 -2, এখান থেকে -1 -2, যেহেতু y এর মান -1 2 নিচে আসছে, এই স্থানাঙ্ক এটা দিয়ে দিলাম। এভাবে আমাদের 6 4, এই দেখো 1 2, সবসময় মূল বিন্দুর পরের ঘর থেকে ধরবো। যেমন আমাদের মূল বিন্দু হলো এখানে, তাহলে আমাদের এক হবে এখানে 1 2 3 4 5 6, y এর মান 4 1 2 3 4, এই যে 6 4। এবার আমরা এটা স্কেলের সাহায্যে যোগ করলাম। দেখা গেল এই সরলরেখা দুটো যোগ করার পরে সেটা যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুতে, আমরা তুমি এখানে এ কেন, অন্য যে কোনো ধরতে পারবা, এ বা তোমার পি ধরতে পারবা, কিউ ধরতে পারবা, তাতে সমস্যা নেই। তাহলে আমাদের এই বিন্দুর স্থান হলো 2 1, অর্থাৎ এই সরলরেখা দুটো যে বিন্দু ছেদ করবে তাই হলো সমাধান বিন্দু। তাহলে দেখো, আমরা কিন্তু প্রথমেই সমাধান করছিলাম তোমাদের এই ডান সাইডে, সেখানে দেখছিলাম আমরা যে আমাদের সমাধানটা ছিল 2 1, এখানে 2 1। তাহলে আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে আমরা তিনটা সমীকরণকে 3টা পদ্ধতি সমাধান করতে পারলাম। কি কি প্রক্রিয়া? প্রথম হলো প্রতিস্থাপন, অপনয়ন, লেখচিত্র। আর আমরা যে প্রক্রিয়া সমাধান করি না কেন, x এবং y এর মান একই আসবে। তোমরা যখন পরবর্তী ক্লাসে যে 9 তখন দেখবে আরও বিভিন্ন প্রক্রিয়া আছে, সেখানে আমরা আরও কয়েকটা প্রক্রিয়া সমাধান করতে পারবো। এখন আমাদের ফিনিশিং লাইনটা কি দেখো, আমি এখন তোমাদেরকে দেখাবো। আমি এখন এটা মুছে এই গ্রাফের নিচে কি লেখাটা লিখতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখন আমরা যে লেখাটা লিখবো সেটা হলো তোমাদের গ্রাফের নিচেটা লিখবা। যেহেতু আমাদের জায়গায় এখানে স্বল্পতা আছে, এই জন্য আমি লেখা লিখলাম। অর্থাৎ তোমাদের খাতায় তোমরা গ্রাফ পেপারটা সেট করার পরে এই লেখাটা লিখবা। কি লিখবা দেখো, প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজে স্থাপন করে 2টি সরলরেখা পাওয়া গেল। তো আমরা কয়টা সরলরেখা পেলাম? 2টি।
তাই বললাম আমরা সরলরেখা দুটি পরস্পরকে A21 বিন্দু সেট করে, তুমি যদি এখানে পি দাও তাহলে লিখবা পি পি, আর এখানে স্থানাঙ্ক যা হবে তাই লিখবা সেট করে এই বিন্দুর ভুজ। অর্থাৎ আমরা প্রথমে বলছিলাম তোমাদের এই ক্লাসের শুরুতে যে আমরা x এর মানকে বলবো ভুজ আর y এর মানকে কোটি। তাহলে এক্ষেত্রে আমাদের এই বিন্দুর ভুজ হলো 2, এই যে 2, আর কোটি হলো 1, এই কোটি 1। তাহলে নির্ণয় সমাধান x, y, x এর মান 2, y এর মান 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমি আবার একটু রিপিট করি। যেমন দেখো আমাদের যে x ও x প্রাইম এটা হবে x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ। তা তোমাদেরকে প্রথমে বলছিলাম যে এই যে অক্ষটা, এই অক্ষের আমাদের ডান দিকে হবে x পজিটিভ আর আমাদের বাম দিকে হবে x নেগেটিভ। আর এই যে x অক্ষের উপরে y পজিটিভ হবে আর এটার নিচে হবে y নেগেটিভ। আর যে মূল বিন্দু এখানে ধরতে হবে 0 0, অর্থাৎ এই যেখানে সেট করছে মূল বিন্দুটা x অক্ষ এবং y অক্ষ, সেখানে x এর মানটাও 0, y এর মান 0। এবার মনে রাখবা সব সময় এই মূল বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করবা। যদি দেখো যে x পজিটিভ আসছে তুমি এখান থেকে ডান দিকে যাবা, যদি দেখো x নেগেটিভ আসছে এখান থেকে বাম দিকে যাবা। আবার যদি দেখো এখান থেকে y পজিটিভ আসছে অর্থাৎ x অক্ষের মান যাওয়ার পরে তুমি y ধরবা। যেমন এখানে x এর মান 2 1, তা আমরা কিন্তু এখানে 2 আগে হচ্ছে, এখানে 1 2 তারপরে 1 নিছি। আবার দেখো এখানে 6 4, তার এখানে 1 2 3 4 5 6, তারপর 1 2 3 4। আবার দেখুন 5 3, আমরা কি করলাম এখান থেকে যাত্রা শুরু করলাম 1 2 3 4 5, তারপরে 1 2 3 মাইনাস যেহেতু নিচে আসছে। যেমন এখানে -2 -2, এই যে -1 -2, তারপরে y এর স্থানাঙ্কটা মাইনাস, তাই জন্য নিচে আসছে -1 -2। আবার এটা দেখো -1 5, আমরা এখান থেকে বাম দিকে নিলাম এক ঘর 1, তারপর যেহেতু y এর মানটা পজিটিভ 5 1 2 3 4 5। তারপর তোমরা স্কেলের সাথে যোগ করবা, এটা যথাসম্ভব বাড়িয়ে নেবা, তারপর তীরচিহ্ন দিয়ে রাখবা যাতে বোঝা যায় যে এটা চলমান প্রক্রিয়া। ঠিক একই রকমে আমরা y এর স্থানাঙ্কগুলো যোগ করলাম, যোগ করে এটাকে বলা হবে এটা বিন্দুর স্থানাঙ্ক। তোমাদেরকে জিজ্ঞেস করে 6 4 এটা কি, তোমরা বলবে এটা বিন্দুর স্থানাঙ্ক। তো এইভাবে এই বিন্দুগুলো যোগ করে, মানে একটা বিন্দু যোগ করে আমরা এই সরলরেখা পেলাম। এই সরলরেখা দুটো দেখে গেলো পরস্পর যে বিন্দু ছেদ করবে এটাই হলো আমাদের সমাধান বিন্দু। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং আমি মনে করি যে তোমরা এটা বুঝতে পেরো। এটার সাহায্যে তোমরা তোমাদের এই অনুশীলনী 6.2 এর যে আমাদের 20 নাম্বার অঙ্কটা করলাম, 20-এর এখানে অঙ্ক আছে যেমন ক থেকে চ পর্যন্ত, আমি সবার শেষেটা দেখাইছি। তাহলে আমি মনে করি তোমরা বাকি অঙ্কগুলো বাসায় চেষ্টা করলে পারবা, আর এবং এভাবে তোমরা বাসায় সেগুলো করে ফেলবা। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থেকো।